সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সেনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় হচ্ছে শৈশবে বা কৈশোরে বাবা মা সন্তানকে কি শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করতে পারেন? অর্থাৎ শৈশবে বা কৈশোরে বাবা মা সন্তানকে শারীরিক বা মানসিক নির্যাতন করতে পারেন কি না, এটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। তার আগে নির্যাতন শব্দটা যদি আমরা একটু দেখি, এটা একটা সংস্কৃত শব্দ এবং সেটা বলছে এর অর্থ হচ্ছে যাতনা দেয়া অথবা অত্যাচার করা বা উৎপীড়ন করা। এবং ইংরেজিতে আপনারা সবাই জানেন এটাকে বলছে অ্যাবিউজ, এবং এটাও ল্যাটিন একটা শব্দ থেকে এসছে যার মানে হচ্ছে আনএথিক্যাল, অনৈতিক বা ড্যামেজ, ক্ষতিকর কোনো কাজ করা। তাই যদি হয় তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি বাচ্চাদেরকে শাসন করা বন্ধ করে দেব? শাসন করা যাবে না? তাহলে শাসন আর নির্যাতন এই দুটোর পার্থক্যটা কোথায়? এই জায়গায় আসতে গেলে দেখা যায় যে যখন একটা নির্যাতন থাকে তখন সেখানে একটা পানিশমেন্ট থাকে, এবং যখন একটা পানিশমেন্ট থাকে তখন কিন্তু সেটা আমরা দিতে চাই যাতে ভবিষ্যতে সেই কাজটা না করে, এই ভয় দেখানোর জন্য। এবং এটা উপর থেকে কেউ একজন বলে যে টপ ডাউন অ্যাপ্রোচ, উপরের কেউ একজন বলছে যে তুমি এটা করো না, আমি বড়, আমি যেটা বলছি আমার কথা শোনো, আঙ্গুলটা এরকম করে উঠে যাচ্ছে। এবং এর পরিণতিতে কিন্তু দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদে যদি শাস্তি পেতে থাকে, নির্যাতন হতে থাকে, তাহলে কিন্তু বিতৃষ্ণা, ভয়, দুশ্চিন্তা, এই ধরনের মানসিক সমস্যার জায়গাগুলো তৈরি হতে পারে। পক্ষান্তরে যদি শাসন হয়, শাসনটা যদি ইতিবাচক জায়গা থেকে আসে, তাহলে কিন্তু দেখা যায় যে আমি যে কাজটা করলাম এটার পরিণতি কি, আমি যদি পরিণতিটা বুঝতে পারি, সুবিধা যেটা হচ্ছে ভবিষ্যতে এই কাজটা থেকে আমি বিরত থাকবো, আমি ওই খারাপ কাজটা হয়তো আর করব না। অথবা আরেকটা হতে পারে যে স্কুলে গেলে আমরা যখন শিখছি শৈশবে বা কৈশোরে একসাথে কাজ করা যায় কি করে, মিলেমিশে কাজ করার যেটা সামাজিক সংহতি, সেই জায়গাটাও কিন্তু তৈরি হয় এবং এটা কিন্তু আত্মবিশ্বাসও বাড়ায়। তাহলে শাসন এবং যে শৃঙ্খলা বা ডিসিপ্লিন যেটাকে আমরা বলছি, আমরা প্রায় ডিসিপ্লিনকে পানিশমেন্টের সাথে গুলিয়ে ফেলি। এটা করতে যে বলা যায় যে শাসন হচ্ছে বাহ্যিক একটা কাঠামো যেটা আমাদের সমাজ চালাচ্ছে, আর শৃঙ্খলা হচ্ছে আভ্যন্তরীণ, ডিসিপ্লিন হচ্ছে আভ্যন্তরীণ, যেটা আমি জানি যে আমি নিজে থেকেই বুঝছি, জানছি এবং করছি। এখন কথা হচ্ছে শাসনটা কেন দরকার? শাসনটার জন্য একটা বাউন্ডারি দরকার, কারণ এইটা শাস্তি যখনই আমি দেই তখনই আমি না রিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছি, এবং বাচ্চাটা কিন্তু আমরা কেউ প্রতিক্রিয়া করছে, আমরা কেউ শাস্তি পেতে চাই না। এবং যখন আমরা শৃঙ্খলা বা ডিসিপ্লিন দেই তখন কিন্তু আর রিঅ্যাক্টিভ থাকছে না, প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় হয়ে যাচ্ছে। এবং এই যে প্যারেন্টিংয়ের প্যাটার্নের এত পরিবর্তন এসছে এখন, এই নিয়ে আমরা আজকে বিস্তারিত আলাপে আসব। এবং এখানে একটু বলে রাখা ভালো যে আধুনিক প্যারেন্টিংয়ে শিশু মনোবিজ্ঞানে কিন্তু বলছে যে আবেগীয় বুদ্ধিমত্তা, সহনশীলতা, স্বায়ত্তশাসন, এগুলোকে গুরুত্ব দেওয়া, যে আমি বাবা, আমি মা, আমি বলেছি, আমি যা বলছি তোমাকে শুনতে হবে, এই জায়গাটা থেকে কিন্তু এখন আমরা সরে আসছি। এবং এরকম যদি করা হয় তাহলে কিন্তু আগ্রাসন, আত্মসম্মানবোধের অভাব এবং মানসিক স্বাস্থ্যের সমস্যা কিন্তু তৈরি হবে, এগুলো গবেষণায় প্রমাণিত হয়েছে। ফলে শারীরিক শাস্তি, মানসিক শাস্তি দুটাই প্রত্যাখ্যান করা হচ্ছে, দুটাই নিন্দিত, দুটোই নেতিবাচক প্রভাব আছে। এবং এই প্রসঙ্গে আমরা আজকে আমাদের অতিথি আছে, তাদের কাছ থেকে শুনবো। অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেই। প্রথমেই হচ্ছে মাহমুদা মোহসিনা বুশরা, সাইকোথেরাপিস্ট, বহুবার এসেছে। বুশরা, তোমাকে স্বাগতম। ধন্যবাদ। তার সাথে এসেছেন ডক্টর মোহাম্মদ জহির উদ্দিন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সিনিয়র মানুষ। জহির ভাই, আপনি স্বাগতম আপনাকে। আজকের প্রসঙ্গটা থেকে যদি আপনি একটু শুরু করেন আলোচনা। এখন এটা খুবই একটা টাইমলি একটা বিষয় আসছে যে আমরা কি আমাদের সন্তানদেরকে শারীরিক, মানসিক শাস্তি দিতে পারি কিনা, নির্যাতন করতে পারি কিনা। এটা কিন্তু গার্জিয়ানদের মধ্যে কেউ কেউ মনে করে যে আমার সন্তানকে আমি শেখাতে গেলে তাকে তো মার দিতেই হবে, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু বিষয়টা আসলে ওইভাবে কাজ করে না।
মনোবিজ্ঞান বলছে, যেটা আপনি বলছিলেন একটু আগে, যে শাস্তি দিলে কি করতে হবে না সেটা বাচ্চাকে শেখানো সম্ভব, সন্তানকে শেখানো সম্ভব, কিন্তু কি করতে হবে সেটা শেখানো কিন্তু সম্ভব না। জি। এবং অনেক সময় দেখা যায় যে আমি যখন শাস্তি দেই, আমার উপস্থিতিতে সে এই কাজটা করবে না, কিন্তু আমার অ্যাবসেন্সে সেটা করতে পারে। এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে এই বিষয়টা, আমি যখন একজনকে শাস্তি দেই, সে নিজেও কিন্তু শাস্তি দিতে শিখে। কারণ শিশুর প্রত্যেকটা জিনিস শিখে, কি দিয়ে শিখে? দেখে শিখে, শুনে শিখে, অবজার্ভ করে শিশু, একদম ছোট বয়স থেকে অনুকরণ করে। এবং কোনো শিশুকে যদি মারপিট করা যায়, ইমোশনালি নেগলেক্ট করা যায়, অবহেলা করা যায়, তখন কি হবে? তখন সেও এটা করতে শিখবে। এবং সে কিন্তু অন্যান্য সহবাসীদের সাথে, বা একটু বড় হলে, শিশু তো আর সবসময় শিশু থাকছে না, যখন কিশোর বয়স হয়ে যাচ্ছে তখন বাবা মার শক্তিটা কমে আসছে আর শিশু শক্তিটা বাড়ছে। ওই সময় এসে আমরা অনেক ঘটনা দেখি, যখন দেখা গেছে যে প্রথমে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, বা আঘাত করেছে, বা মাকে আঘাত করেছে। সে হয়তো অপেক্ষা করছিল যে এতদিন আমি তোমার সাথে শারীরিক শক্তিতে পারি নাই, এখন বড় হয়েছে, এখন পারবো। মাঝে মাঝে ট্রাই দেয়, একবার পারে নাই, পরের বার পারবে। তো তার মানে কোনো ভালো কিছু হচ্ছে না। কাজে আমি যেটা বলতে চাই, শারীরিক মানসিক শাস্তি কোনোটাই কোনো কাজের কথা না। বরং আমাদের কি করতে হবে? আমরা যেটা করতে পারি, আমরা শিশুর কাছে কি চাই সেটা পরিষ্কার করে বোঝায় বলি, এবং তার কাছে সে বুঝতে পেরেছে কিনা সেটা জরুরি। অনেক সময় দেখা যায় যে সে হয়তো আমারটা ফলো করে নাই, এমন হতে পারে সে বুঝতেই পারে নাই, আমি তাকে ঠিকভাবে বুঝায় বলি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, সে যখন সেটা করবে তার জন্য তাকে এনকারেজ করি, এবং করার পরে তাকে প্রচুর আদর করি, ভালোবাসা দিই, এবং সে যাতে বুঝতে পারে যে এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, উৎসাহিত করি এবং প্রশংসা করি, প্রশংসা করি। আর আমার নিজের আচরণটা জরুরি। আমি তাকে বললাম, এই তুমি কখনো অসত্য কথা বলবে না, বলে আমি কন্টিনিউয়াস মিথ্যা কথা বলছি। দেখা গেল আমি তাকে বললাম যে তুমি অন্যকে ঠকাবে না, অথবা তুমি অন্যায় সুযোগ নিবে না, অথবা তুমি চুরি করবে না, কিন্তু সবগুলোই যদি আমি করতে থাকি, বা আমার পরিবারে কেউ করতে থাকে, তাহলে কিন্তু শিশু সেটা শিখবে না। কারণ বলা হয় যে আমার অ্যাকশনটা লাউডলি স্পিক করে আমার মুখের কথা কি বললো তার থেকে বেশি। যে কারণে শিশু রোল মডেল ফলো করে। অনেক সময় দেখা যায় বাবা মা, বেশিরভাগ সময় বাবা মা এবং অ্যাডাল্টরা, শিক্ষক, এরা কিন্তু রোল মডেলে পরিণত হয়। এই কারণে আমাদের নিজেদের আচরণটাও ঠিকভাবে করতে হবে। আর যেটা আপনি ডিসিপ্লিনের কথা বলছিলেন, ডিসিপ্লিন মানে হচ্ছে কোনো কিছু বিষয়ে তাকে শেখানো। ডিসিপ্লিন বলতে আমরা সাধারণভাবে মনে করি বোধহয় পিটুনি দেওয়া, এবং আমাদের ছোট বয়সে আমরা সেটা দেখেছি, পিটুনি দেওয়া। আমি এরকমও শুনেছি যে একটা খাটের পায়ার সাথে বা টেবিলের পায়ের সাথে বাচ্চাকে, সন্তানকে বেঁধে রেখেছে, বেশি দুষ্টুমি করে। স্পেয়ার দ্য চাইল্ড, স্পয়েল দ্য রড, মানে ব্যাপারটা স্পেয়ার দ্য রড, স্পয়েল দ্য চাইল্ড। অথবা ওই যে বলে যে হাড্ডিটা খালি আমাকে ফেরত দিয়েন, বাকি ছাত্র আপনার। এটা তো শিক্ষক, কিন্তু গার্জিয়ান নিজেও কিন্তু এই কাজটা করে, বেঁধে রাখে, এরকম একটা কাণ্ড আছে। এখন আর শুনি না, এটা আগে শোনা যেত। মানে এই পুরো মডেল থেকে মানুষ সরে আসছে। যারা শাস্তি পেয়েছে সেই বাচ্চারা, সেই সন্তানরা বড় হয়েছে, তারা দেখেছে যে এটা কোন কাজের কথা না, তারা নতুন মডেলে আসছে। সেই মডেলে, যেমন আগে আমরা বাবার সাথে সন্তানের কোনো দেখা সাক্ষাৎ ছিল না, মা ডিল করতো, বাবা বাইরের দুনিয়া ডিল করতো। এখন কিন্তু বাবার সাথে সন্তানরা অনেক ফ্রেন্ডলি। এখনকার বাবা মা সন্তানকে আর আঘাত করে না, যারা করে তাদেরও ক্রমান্বয়ে ছেড়ে দিতে হবে। এখন সময়টা এমন, এখন 2025 সাল, সারা পৃথিবী একটা নতুন ফর্মে আসছে। প্রাচীন পন্থা, প্রাচীন পদ্ধতিতে আর ওয়ার্ক করবে না, বরং ইমোশনালি রিয়াক্ট করবে। এখনকার সন্তানরা অনেক অভিমানী, একটা কিছু বললাম চট করে সিরিয়াস মাইন্ড করে ফেলে। সেটাই। একটা ফোন চলে এসছে, আমরা ফোনে চলে আসি। হ্যালো। হ্যালো। জি, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলেন। জি, আমি আমার একটা ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করতে চাইতেছি আর কি। জি। গত পর্বেও ফোন দিছিলাম, আপনাদের অনুষ্ঠানের লাস্ট সময়টাতে হয়েছিলাম। ধন্যবাদ, লাইন পেয়েছি। জি। আচ্ছা, আমার সমস্যা হচ্ছে যে আমি বিয়ে করছি 2025 সালে। জি। তো এই পর্যন্ত আমার বাচ্চা কাচ্চা হইতেছে না। মাঝে দিয়ে 2 বছর আগে একটা বাচ্চা কনসেপ্ট হয়েছিল, 3.5 মাস পরে ওইটাও নষ্ট হয়ে গেছে। এখন আমরা যে ডাক্তার শরণাপন্ন হয়েছি, যাক শরণাপন্ন হওয়ার পরে ডাক্তার আমার বলছে যে আপনারা নিরাশ হয়েন না, আল্লাহ
দিব আপনাদের সবকিছু টেস্ট করে দেখলাম যে সবকিছু ঠিক আছে। এখন নিজেরও তো বয়স হয়ে যেতেছে, তো চিন্তা করলাম একটা তো বাচ্চার প্রয়োজন। এখন যে ডাক্তাররা যেভাবে পরামর্শ দিচ্ছে ওই পরামর্শ অনুযায়ী চলছে, এ পর্যন্ত কোনো আর সুফল পাইতেছি না। এখন ফ্যামিলিগত দিক দিয়েও খুব একটা অশান্তিতে আছি। তো আমার ওয়াইফও আছে আমার সাথে, এখন আমি আমার ওয়াইফের সাথে পরামর্শ করে বলছি দেখুন এখন কি করতাম না আরেকটা বিয়ে করার জন্য, মানে আমার ওয়াইফকে বললাম। এখন আমার ওয়াইফ একবার মত দেয় আরেকবার অমত, আর কি। এখন এটা মানে এই অবস্থা, আমি এখন কি করতাম? আপনার স্ত্রী আপনার সাথে আছেন? জি আছে। উনিও শুনছেন? জি শুনতেছে। আচ্ছা, বিয়ে হয়েছে কতদিন হলো আপনাদের? এই তো 2020 সালে। 2020 সালে, 5 বছর। ডাক্তার দেখাচ্ছেন কবে থেকে সন্তান নেওয়ার চেষ্টার হিসাব করে? তো যখন বিয়ের 6 মাস পরে ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম আর কি। আমাদের 6 মাস হয়ে গেছে, আমাদের যে এখনো পর্যন্ত কোনো রেজাল্ট নাই, তখন ডাক্তারের পরামর্শ নিয়েছি আর কি। ডাক্তার পরীক্ষা নিরীক্ষার রিপোর্টে কি আসলো? পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো তো ডাক্তার দেখে বলছে যে না সবকিছু ওকে আছে, এখন বাকিটা আল্লাহর হাতে। আচ্ছা আচ্ছা, আপনারা কি যৌথ পরিবারে থাকেন নাকি আপনি আর আপনার স্ত্রী একসাথে থাকেন? না না, আমাদের যৌথ পরিবার। আমরা 2 ভাই 1 বোন। বোনের বিয়ে হয়ে গেছে আর 2 ভাই এক বাড়িতেই আছে। আচ্ছা, তো পৃথক আর কি, রান্না বান্না সব পৃথক আর কি। আচ্ছা, আপনার বাবা মাও সাথে থাকেন? যে আমার বাবা মারা গেছেন, আম্মা আছে। আচ্ছা, ছোট ভাইও বিয়ে করছে, ছোট ভাইয়ের একটা বাচ্চা আছে। আচ্ছা, আমি ফ্যামিলি বড়। জি, আপনার স্ত্রী কি একটু কথা বলবেন আমাদের সাথে? জি জি অবশ্যই, জি কথা বল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কি বলবেন? আপনার কথা একটু শুনতে চাই। আমি তো মানে মাঝখান দিয়ে 2 বছর আগে বাচ্চা একটা কনসেপ্ট করছিলাম, করার পর দিয়ে তো আমি একটু ভারী কাজ করছিলাম, মানে কনসেপ্ট হচ্ছে যে বুঝতে পারিনি। পর দিয়ে যাই ভারী কাজ করছি, আরে দিয়ে দিন ডাক্তার দেখাতে গেছি, ব্লিডিং হইতেছে। হঠাৎ করে আমি আমার ফিল্ডে গিয়ে এরকম হয়, এখন যাই দেখে যে পরীক্ষা করে দিয়ে বাচ্চা কনসেপ্ট হচ্ছে। এমন সময় গেছে বাচ্চার কোনো হার্টবিট নেই। পরে দিয়ে চেষ্টা করছি মানে বাঁচানোর জন্য, ইয়ে হয় নাই। তারপরে দিয়ে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে দিয়েও ডাক্তার আরো দেখাইছে অনেকবার গেছি, ওষুধে কইবো এরকম করতে করতে অনেক টাকা পয়সা নষ্ট করছি। এরপর দিয়ে আরো 2-3-4 মাস আগে আরেকবার ডাক্তার দেখা দিয়েছে অন্য কুমিল্লা শর্মা, ডাক্তার শর্মার দেখাতে গেছে। ঠিক আছে, নাম না বলি আমরা। হ্যাঁ, আপনি ডাক্তার দেখিয়েছিলেন, তারপর কি হলো? ডাক্তার দেখাতে গেছে রে, এবারে একটা পরীক্ষা দিছে আমারে, এই আলটা করাইতাম 7,000 টাকা গেছে এটা। এই আলটাটা করাই আনছি, আরে বলতেছে আমার ফর্মুলা মানে একদম 0 এটা বলছে। হ্যাঁ, তারপরে দিয়ে ওইখানে আমার একটা মানে এটা পাথরও বুঝতে পারে না, টিউমারও বুঝতে পারে না, তো এটা ছোট, আপনি অমুক ডাক্তারের কাছে যান। তারপরে দিয়ে আমি গেছি, এসে এটা আগে চিকিৎসা করে আবার আসে, আপনাকে নার্ভাস হওয়ার কিছু নেই, আমি ঢাকায় পাঠাবো এটা বলছে। বলার পরে দিয়ে আমি ওই ডাক্তারের কাছে গেছি আরে ডাক্তার বলছে যে না টেনশন করার কিছু না, এটা ওষুধ খেলে চলে যাবো মাসখানেকের ভিতরে। তারপরে দিয়ে আমি ওষুধ খাইছি, খাওয়ার পরে দিয়ে মানে হ্যাঁ আর মানে বিরক্ত হয়ে গেছে, হ্যাঁ আর আমার ফাড়াই না ডাক্তারের কাছে। বিরক্ত হয়ে গেছে? জি। বিরক্ত হয়ে গেলেন কেন? মানে হ্যাঁ আমার হাজবেন্ড সাহেব আরে বিরক্ত হয়ে গেছে, হ্যাঁ বলতে আছে যে আমি আর ডাক্তার দেখাতে পারতাম না, এইগুলো বলতে আছে। আপনার হাজবেন্ডকেই জিজ্ঞেস করছি, বিরক্ত হয়ে গেলেন কেন? কি হলো হঠাৎ করে এর মধ্যে? মানে হ্যাঁ কি জানি মনের ভিতরে কি ঢুকছে, মানে বিয়ে করতে কইতাছে, দেখেন না আপনার কাছে বলে দিছে যে আমি অনেক কইতাছি, আমার ঢাকা কত মানুষ যায়, ঢাকা যায় না। মানুষের বউর জীবনের পিছনে ছেলে সন্তান হলে অনেক টাকা নষ্ট করে, 1 টাকা নষ্ট করতে রাজি না। এরপর দিয়ে বলছি যে একটা শালক আনতাম, তাও দেয় না।
খালি কই বিয়ে করব। ডাক্তারও বলছে যে আমার বাচ্চা হবে এরকম বলতে আছে, কিন্তু খেয়ে মানে মনে একটা ইয়ে করে না, সহ্য করে না। আপনার বাবা মার বাসায় বাবা বাড়ি থেকে আছেন? আমার ভাই নেই, আমরা 2 বোন। আচ্ছা, বাবা আছেন? বাবা আছে। আচ্ছা, আপনার শাশুড়ি, বাবা মা, পরিবারের মুরব্বীরা এ ব্যাপারে কোনো আলাপ করেছে এই যে আপনাকে ঢাকা নিয়ে আমার যাওয়া? শাশুড়ি আমার সাথে যেটা সত্য কথা, আমার সাথে আমি হ্যারে করে বিয়ে করছি, তো এই জন্য পরের থেকে একটু এগুলোর ভিতরে কোনো মন নেই। আমার এই বাচ্চা কাচ্চার ভিতরে কোনো ইয়ে নেই, যা করবো আমারে হ্যাঁ করবো, আমার শাশুড়ির কথা বলে লাভ হতো না। আচ্ছা, আপনারা নিজেরা পছন্দ করে বিয়ে করেছিলেন? জি জি জি। আচ্ছা, আপনার স্বামী আছেন, শুনছেন? হ্যাঁ শুনতেছে, আমি যাই বলছি সামনাসামনি। আচ্ছা, তো আপনার স্বামীকে জিজ্ঞেস, কিছু আছে, টাকা পয়সা আছে, কিছুর অভাব নাই, কিন্তু ভিতরে ইয়ারি টাকা পয়সা ছাড়তে চায় না রে। আচ্ছা, কি হলো? আমি আপনার স্বামীকে জিজ্ঞেস করছি, আপনি তো পছন্দ করে বিয়ে করলেন, বোধহয় কিছুটা মায়ের অমতেই বিয়েটা হলো। জি জি। আপনার স্বামীর কাছ থেকে উত্তরটা শুনতে চাচ্ছি, কি হলো এখন? কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কি হলো এখন? পছন্দ করে বিয়ে করলেন তো? জি। হ্যালো। জি। আপনি তো ভালোবেসেই বিয়ে করলেন, পছন্দ করে বিয়ে করলেন, তারপর মাঝখানে ডাক্তারও দেখালেন, এখন হঠাৎ করে কি হলো? হঠাৎ মানে আপনার মাথায় কি চিন্তা আসলো এখন হঠাৎ করে? চিন্তা আসলো, নিজেরও বয়স বাড়তেছে যত। আপনার বয়স কত? আমার বয়স 39। আপনার স্ত্রীর বয়স কত? আমার স্ত্রীর বয়স 32। তো এটা তো খুব বেশি বোধহয় বয়স তো না, তাই না? এখনকার মানুষের বাঁচতে কয়দিন? এখনকার মানুষ বাঁচে কয়দিন? 1971 সালে বাংলাদেশে পুরুষদের গড় আয়ু ছিল 41 বছর আর মহিলাদের 43 বছর। এখন সেটা 75 পার হয়ে গেছে, সামনে এটা আরো 80-85 পার হবে। এখনকার মানুষ অনেক লম্বা সময় বাঁচে। আপনার মনে কি খুব কষ্ট হচ্ছে? আপনার ভয় লাগছে যে আপনি মারা যাবেন? এই সময়টাতে বাচ্চা হচ্ছে না, নিলে বাচ্চা হচ্ছে কবে বড় হইব, তাদেরকে কবে মানুষ করবো, একটা দুশ্চিন্তা না? আর আপনার যে মানুষটাকে ভালোবেসে বাসায় নিয়ে আসলেন, সেই মানুষটা একটু যে কেঁদে ফেললেন, ওই জায়গাটাতে আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে। এখন কি করতাম বলেন, কোনো সিদ্ধান্তই নিতে পারতেছি না। সিদ্ধান্তও নিতে পারছেন না? আচ্ছা, ঠিক আছে, আপনি একটু থাকেন, আমি দেখি আমাদের অতিথিদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনার কাছে। আচ্ছা। আচ্ছা, আপনাদের কথাগুলো শুনে আসলে খারাপ লাগছিল। দুজনের পছন্দের বিয়ে, তারপরে হচ্ছে কি বলে মানে ভালোই মানে পছন্দের বিয়ে তখনই হয় যখন আমাদের দুজনের মতামতে মিলে, তাই না? তখন বিয়ে হয়। এখন এই জায়গাটা এসেছেন আপনি, যতটুকু আমি আসলে জানতে চাচ্ছিলাম যে 39 বয়সটা জানতে চাচ্ছিলাম। তো বয়সটাতে আমার কাছে মনে হচ্ছে যে বয়সটা অত ইয়া না, কিন্তু একটুখানি যদি মানে এই যে তারাটা আপনার মধ্যে, একটা তারা ফিল করছি, এই তারাটা আসলে কোন জায়গা থেকে আসতেছে আপনার? অন্য কোনো ধরনের, যে আপনি বলছিলেন যে আমি দ্বিতীয় বিয়ের পারমিশন দিচ্ছে না, আপনার এই যে দ্বিতীয় বিয়ের সম্পর্কে এবং বাচ্চা হওয়ার সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করছেন আসলে? ধারণা বলতে, যেমন আমার ছোট ভাইও বিয়ে করছে, তারও একটা বাচ্চা আছে, প্রায় সময় ইচ্ছে খারাপ লাগে আপনার দেখলে না আদর করতে, কিন্তু তারে পাই না। আচ্ছা, ঠিক আছে। যখন মন চায় তখন তারা পাইতেছি না, মানে একটা একাকিত্ব মনে হয় আর কি। ওকে, আপনার কি মনে হয় যে দ্বিতীয় বিয়ে করলে এটা সমাধান পাওয়া যেতে পারে, এরকম কিছু? না, এটা তো 100% বলা যায় না দ্বিতীয় বিয়ে সমাধান হবে কিনা। এরপরও আমার ওয়াইফের সাথে আলোচনা করলাম আর কি, যে দেখুন এখন কি করা যায়।
এখন আরেকটা বিয়ে করতাম, তুমিও থাকো, দেখি না কি হয়। জি জি এই আর কি। ওকে আর একটা বাচ্চা কাচ্চা না থাকলে নিজের কাছে পুরা আনইজি লাগে। অনেকে ফার্স্টের মুখোমুখি হয়, কোথাও গেলে অনেকে ফার্স্ট করে কি বাচ্চা কাচ্চা কই, বুঝতে পারছি। আপনার খারাপ লাগার জায়গাটা আমরা বুঝতে পারছি, সেই সাথে সাথে এটাও বুঝতে পারছি যে আপনার স্ত্রীরও মানসিক একটা চাপের জায়গা তৈরি হচ্ছে, এবং অনেক সময় যেহেতু আপনি বলছেন যে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে কোনো অসুবিধা নেই, একটু উন্নত চিকিৎসার জন্য আমরা বলি যে টারশিয়ারি সেন্টার, বড় কোনো সেন্টারে আসতে, যদি একটু এসে দেখান, সেই ক্ষেত্রে বোধহয় আপনার স্ত্রীও স্বস্তিতে থাকেন, আপনিও আপনার দিক থেকে স্বস্তিতে থাকেন। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা আমরা আলোচনা করব, কিন্তু আমি জাস্ট এটুকু বলা আপনাকে যে আপনি ঢাকায় আসতে চাচ্ছেন না কেন? স্ত্রী যে বললেন যে ঢাকায় এসে একটু চিকিৎসা করাবে, আসতে চাচ্ছেন না কেন ঢাকাতে? না আসলে আসতে চাচ্ছি না বলবো ভুল হবে। ওই অনেক ডাক্তার দেখেছি, অনেক বড় বড় ডাক্তার। আমি কুমিল্লাতে একজন দেখেছি, ওই যে মৃণালিনী শর্মা, গাইনি বিশেষজ্ঞ। তো ঢাকাও নিমু, এত দিক দেখেছি, ঢাকাও ইনশাল্লাহ নিমু। বর্তমানে হাতে টাকা পয়সার একটু ঝামেলা আছে, আমার ওয়াইফও জানে। ইনশাল্লাহ টাকা পয়সার বিষয়টা সমাধান করে ইনশাল্লাহ ঢাকাও পাঠামো। ঠিক আছে, আমার মনে হয় আমাদের যা জানার আমরা জেনে গেছি। জহির ভাই কিছু জিজ্ঞেস করবেন? ঠিক আছে দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে বিষয়টা নিয়ে আলাপ করব। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আমরা আবার ফিরে আসলাম। আমাদের একটা প্রশ্ন ছিল, একজন প্রশ্ন করেছিলেন, সেটা নিয়েই আমরা এখন আলোচনা করব। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। বুশরা, তুমি বলো। ধন্যবাদ আপা। আমরা যে ভদ্রলোকের ঘটনাটা শুনছিলাম, আসলে শুনে খারাপ লেগেছিল। আমি বেশ কিছু জায়গা আমার কাছে মনে হয়েছে উনি আসলে কষ্ট পাচ্ছেন, এবং কষ্ট পাচ্ছেন এই জায়গা থেকে, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই। যেমন হচ্ছে যে আমাদের আসলে একটা কি বলে, একটা সমাজে একটা রুলস হয়ে যায় তো, যে বয়স হলে পরে কবে বিয়ে করবা, বিয়ে করার পরে কবে বাচ্চা নিবা। হ্যাঁ, এই যে একটা তাড়না, এই তাড়নাটা আমার কাছে মনে হচ্ছে ওনাকে মানে না তাড়িয়ে বেড়াচ্ছে, একটা চাপ তৈরি করছে। এবং উনি বললেন যে ওনার মানে ছোট ভাই, উনারও বেবি আছে, যেটা কোলে নিয়ে ঘুরে বেড়ায়। উনার আসলে ওই জায়গাটা থেকে খারাপও লাগে, এবং আশেপাশে মানুষজন বলেন এই যে আমার পারিপার্শ্বিকের চাপ, এবং ভেতরে তার উনার খারাপ লাগার যে জায়গাটা আছে, সেটাও উনি কিন্তু বেশ খারাপ লাগার মধ্যে আছে। তো সেই জায়গাটা থেকে ওয়াইফও সেরকমই খারাপ মানে কষ্ট লাগাটা ফিল করছেন। মানে আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গা থেকে একটা তাড়া কাজ করছে। তো ডাক্তার কিন্তু অলরেডি বলেছেন ওয়াইফকে যে উনি ভালোই আছেন, কোনো সমস্যা তেমন নাই। হ্যাঁ, নাই, অপেক্ষা করতে বলা হয়েছে। এই যে অপেক্ষার বিষয়টা, এই অপেক্ষাটা করতে আসলে ওনার আসলে মনে হচ্ছে যে আসলে কতদিন পর্যন্ত আমি অপেক্ষা করব, এটা আসলে কবে হবে। এবং বয়সের দিকটাও উনি আসলে ফোকাস দিচ্ছেন, যদিও অত বয়স হয়নি এখনো। তো সাধারণত আমরা বলি আর কি যে 30 পরে, বা 30 পরে না, আরো আগে আমরা বলি যে হ্যাঁ যে পর্যন্ত। তো এই জন্য দেখা যাচ্ছে যে ওই চাপটা থেকে উনি এটা বলছেন। তো আমার কাছে মনে হয় যে দুজনে কিন্তু কনফিউজড আছেন। তো একজন প্রফেশনাল সাইকোথেরাপিস্টের কাছে যদি বসেন, তাহলে আমার কাছে মনে হয় যে এই অ্যান্সারটা ওনারা পাবেন, এবং কোন জায়গাগুলোতে ওনারা আরেকটু নিজেদের মনের যত্ন নিতে পারেন, দুজনকে বুঝতে পারেন, কাছাকাছি আসতে পারেন, সময় নিতে পারেন, হয়তো ওই চাপটা থেকে বের হতে পারলে ওনারা এই প্রসেসের সাথে যেতে পারবেন। আমার কাছে এটা মনে হয়। এবং তুমি খুব ঠিকই বলছো যে আশা ছাড়ার মতন ঘটনা কিন্তু এখনো হয়নি, কারণ ইনফার্টিলিটি প্রাইমারি বা সেকেন্ডারি এটা কিন্তু তার মধ্যে ডায়াগনোসড হচ্ছে না। কাজে স্ত্রী যে বন্ধা সেটা তো বলা হচ্ছে না, ইনফার্টিলিটি না, চিকিৎসার কথা বলা হচ্ছে। ভদ্রলোক কষ্ট পাচ্ছেন, এবং ভদ্রলোক বোধহয় কিছুটা
ক্লান্তও হয়ে গেছেন, কিন্তু সাথে সাথে যেটা ভালো লাগলো উনি স্ত্রীকে সাথে নিয়ে ফোন করেছেন, গতবারও চেষ্টা করেছিলেন, এবং উনি নিশ্চয়ই স্ত্রীর খারাপ লাগাটা সব থেকে আগে উনি বুঝবেন, কারণ ওনার ভরসাতেই তো ওনার স্ত্রী এই সংসারে আছে, এই সংসারে টিকে গেছে। কারণ শাশুড়ির সাথেও তো সদ্ভাবের একটু অভাব বলছিলেন স্ত্রী। কাজেই সহমর্মিতার জায়গাটা এবং একটু চেষ্টা করা তো জরুরি, কারণ দ্বিতীয়বারও যে উনি দ্বিতীয় বিয়ে করলেন সেখানে যে সন্তান হবে কিনা সেটার একটা ব্যাপার আছে, এবং ৩৯ বছর বয়স এটা পুরুষদের জন্য এমন কোনো ব্যাপার না যে যার কারণে, বা ওনার স্ত্রীর বয়স ৩২, এখানেও সন্তান না হওয়ার কোনো সমস্যা আছে এরকম তো কিছু মনে হয় না। জহির ভাই কি বলবেন? আমার তাই মনে হয় এখানে কিন্তু যে সন্তান যখন না হয় তখন ইনফার্টিলিটির জন্য যে চিকিৎসা প্রসেস আছে সেটা কিন্তু ঢাকা শহর বা বড় বিভাগীয় শহরে যে সুযোগগুলো লোকাল এলাকায় অনেকগুলো নাই। আমরা যদি ভালো ডাক্তারের কাছে যাই এবং ডক্টরকে ভিজিট করা জরুরি, তার থেকে জরুরি হচ্ছে ডক্টরকে ফলো করা। ডক্টর কি পরামর্শ দিয়েছেন, কতগুলো নিয়ম দেন, এমনকি সেক্সুয়াল বিহেভিয়ারের কতগুলো প্যাটার্ন বলে দেন, হিসাব বলে দেন, সেগুলো ফলো করাটা বিশেষ জরুরি। এছাড়া আমি বলবো হতাশ না হতে। আমার কিন্তু পরিচিত অনেকে আছে যারা দেশের ভিতরে এমনকি দেশের বাইরেও কেউ কেউ গেছে এবং বেবি হয়েছে। মানে এত হতাশার কিছু নেই। একজনকে আমার মনে পড়ছে, সে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট নিল, প্রথমবার হয় নাই, সেকেন্ডবার গেল, বেবি হলো, তারপর আরেকটা বেবি একা একাই হলো। প্রথম বেবি হওয়ার পরে বডি বোধহয় ইজি হয়ে গেছে, আমি যা বুঝতেছি, কোনো একটা ব্যাপার আছে। কাজেই এত হতাশ হওয়ার দরকার নাই, একজন একজনকে ভালোবাসেন বোঝাই যাচ্ছে। কাজেই এখানে কাউন্সেলিং যেমন সাইকোলজিস্টের সাথে করতে হবে, একই সাথে ডক্টরের সাথে কাউন্সেলিং করতে হবে, গাইনিক ডক্টর যারা জিনিসটা বোঝে, তারা ঠিক কি বলছে দুইজন মিলে বসে একসাথে কথা বলতে হবে। হ্যাঁ, এবং স্ত্রীকে যদি এই ধরনের চাপ দেওয়া হয় যে আমি দ্বিতীয় বিয়ে করব, মানসিক চাপে কিন্তু কনসেপ্ট করা কিন্তু সেটাও কিন্তু গর্ভধারণে একটা বাধা তৈরি করবে। মানসিক চাপ গর্ভধারণে প্রেসার দেয়। কাজেই সেই দিকে যদি হাজবেন্ড একটু খেয়াল রাখেন, স্ত্রীর প্রতি যদি ওই জায়গাটুকু একটু ওনাকে আশ্বস্ত করেন, তাহলে হয়তো আমরা সুখবর পেতে পারি। আমাদের আরেকটা ফোন আছে, আমরা হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হ্যালো, হ্যাঁ হ্যালো, জি শুনতে পাচ্ছি। জি, আমি বগুড়া থেকে বলছিলাম। জি জি, আমার সমস্যাটা হচ্ছে আমি অতিরিক্ত দুশ্চিন্তা করি এবং ভয় পাই, সবকিছু আগাম ভয় পাই। মানে মনে করেন যে হঠাৎ করে বৃষ্টি আসলো কি বাতাস উঠলো, এই বুঝি ঝড় বৃষ্টিতে আমার বাসার এই ক্ষতি হয়ে যাবে, বাচ্চাদের জ্বর আসলো, এটা বোধহয় অনেক খারাপ কিছু হবে, তাহলে কেমন করে কি করব। মানে প্রত্যেকটা ছোটখাটো বিষয় নিয়ে আমি খুব চিন্তিত এবং খুব ভীতু হই আর কি, এবং খুব টেনশন কাজ করে প্রত্যেকটা বিষয়। আমার হয়তো পরে 3 দিন পরে কোনো কাজ আছে মনে করেন, ওই দিন যদি এই সমস্যাটা হয়, এইটা হয়, ওইটা হয়, তাহলে কি করব, কিভাবে কি হবে, এই ধরনের চিন্তায় আমাকে সব সময় আক্রান্ত করে রাখে আর কি। আচ্ছা, আমি এর একটা সমাধান চাচ্ছিলাম আর কি। আচ্ছা, আপনার বয়স? আমার বয়স 49। 49 জি। পেশাগত জায়গায় কিরকম চাপ থাকে, কতক্ষণ কাজ করেন দিনে? পেশাগত জায়গা বলতে আমি একটা বাচ্চাদের একাডেমিতে গান শেখাই, আর আমার একটা ফার্মেসি আছে। সপ্তাহে 2 দিন বাচ্চাদের ক্লাস নেই, আর বাকি সময় আমি ফার্মেসিতেই কাটাই। আচ্ছা, বাচ্চাদের গান শেখান সপ্তাহে 2 দিন, আর ফার্মেসি আছে আপনার সেটা, এবং আপনি সমস্যা হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা এবং ভয় পান। হ্যাঁ, আপনি বিবাহিত? জি। স্ত্রীর সাথে সম্পর্ক কিরকম? স্ত্রীর সাথে সম্পর্ক আছে, কিন্তু আমার এই টেনশনের জন্য ও আমাকে একটু বকাবকি করে যে তুমি অযথা এগুলো করো, এই জন্য তোমার বেশি সমস্যা হয়, তুমি ওলট পালট করো আর কি। হ্যাঁ, ও মানে আমার এগুলা টেনশনের জন্য ও একটু বিরক্ত বোধ করে। আচ্ছা আচ্ছা, ছেলেমেয়েরা কত বড়?
আমার 2 ছেলে, বড় ছেলে ক্লাস 6-এ আর ছোট ছেলে ক্লাস 2-এ পড়ে। বাচ্চারা কিছু বলে? বাচ্চারা, আমার বড় ছেলেটা বলে, দূর বাবা তুমি খালি চিন্তা করো, এটা বড় হবেই, ছেলেও এটা বলে? হবে। ওর বয়স 13 বছর। আচ্ছা, ছোটবেলা থেকেই কি এরকম ছিলেন নাকি কোনো ঘটনা ঘটেছিল তারপর থেকে এরকম না, ভয়? আমার যেটা মনে পড়ে, আমি ছোটবেলা থেকে একটু দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। আচ্ছা কিন্তু 18 সালের দিকে আমার ওই যে পেটে গ্যাস্ট্রাইটিস এবং আইবিএস ধরা পড়ে। আচ্ছা তারপর থেকে মনে হয় জিনিসটা বেশি আমার আরো কাজ করতেছে আর কি। আচ্ছা মানে খুব ভীতু হই আমি। ছোটবেলায় বাবা মা বা পরিবারে কেউ কি খুব শাস্তি দিত, বকাঝকা করতো? না, ওইভাবে না, আমার বাবা মা দুইজনই একটু বকাঝকা করতে, আমি একটু চঞ্চল ছিলাম তো। আচ্ছা কিন্তু ওইভাবে না যে একেবারে ইয়া করা। মাঝখানে অবশ্য একটা আমার পড়াশোনার ডিস্টার্বের জন্য দাদা একটু বেশি মন খারাপ করছিল, তখন একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে আর কি। আচ্ছা পরে সেটা কাটাই উঠছে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু অতিথিদের কাছে যাই, যদি কারো কোনো প্রশ্ন থাকে। আপনি তো বেশ কিছুদিন ভুগছেন এখানে, হ্যাঁ, তো আপনি কোনো চিকিৎসার চেষ্টা করেছেন এই পর্যন্ত? আমি আমার এক ডাক্তার, আমার এই যে প্রেশার ইয়ার সমস্যা আছে দেখে যে ডাক্তারের কাছে যাই, ওনাকে বলছিলাম আর কি। তো উনি আমাকে জাস্ট শুধু বলছিল যে একটু ফ্রেনজিট ট্যাবলেট খাওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, ওষুধের নামটা আমরা না বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আমাকে জাস্ট ওইটা একটা পরামর্শ দিতে আর কি। আচ্ছা এমনি রাতে ঘুম হয় তো আপনার? না, ঘুম হয়, কিন্তু আমার ওই যে পেটের এরিয়ার জন্য ওই স্লিপিং পিল খাইতে হয় আর কি। তাছাড়া এমনি ঘুম হয় মোটামুটি। বুশরা, আমি একটু জিজ্ঞেস করি, আপনি বলেছেন অলরেডি যে আপনার দুশ্চিন্তা হয়, ভয় হয়, কিন্তু এই যে ভয়টা শেষ পরিণতি কি চিন্তা করেন আপনি? কি চিন্তা আসে? ভয়টা মানে ওইভাবেই চিন্তা করতে করতে আবার দেখা যায় একটা থেকে আরেকটাতে চলে যায়, এরকম আর কি। আবার শেষে যায় অনেক সময় হয়তো যে না, এটা যা হয় দেখা যাবে, এরকম একটা। কি হতে পারে? জি, কি হতে পারে? কি হতে পারে মানে একটু ভয়ই পাই যে এটা হলে কি করব, কিভাবে শুধরাবো, এরকমই আর কি, একটা চিন্তা থেকেই যায় আর কি। ঠিক আছে ঠিক আছে, আমরা একটু আলাপ করি অতিথিদের সাথে, আপনি শুনেন। জুয়েল ভাই, আমি ওনার উদ্দেশ্যে যেটা বলতে চাই, শুধু উনি না, অ্যাজ এ হোল সবারই কিন্তু উপকার, এমনকি আমাদের নিজেদের জন্য উপকার। এটা আমাদের লাইফস্টাইলটা এমন হওয়া উচিত যে আমরা যাতে সবকিছু রুটিনের মধ্যে থাকে। মিনিমাম 7 ঘন্টা একটা ঘুম দিই, 3 বেলা খাবার, 2 বেলা নাস্তা সময় মতো যাতে খাই, এবং বাসায় তৈরি করা ভারসাম্যপূর্ণ নর্মাল খাবার যেগুলো, সেগুলোই খাই বেশি। এছাড়া শরীর চর্চা, যেটা আমরা অনেকে করি না, করলে খুব ভালো। আমরা যে 1 ঘন্টা করে যদি হাঁটি অথবা জিমে যাই অথবা সুইমিং করি, কিছু না কিছু করতে হবে আমাকে, যাতে আমার শরীরটা মানে পরিশ্রম হয়। এটা কিন্তু মানসিক চাপও কমে, শরীরও ভালো হয়, রাতের ঘুমও ভালো হয়। ওরা কিন্তু ঘুমের সমস্যা একটা বলছে, উনি বলছে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। এটা কিন্তু অনেকটা সাইকোসোমাটিক সমস্যা। টেনশন হলে তখন ঘন ঘন টয়লেট, ডায়রিয়া এগুলো হবে। তো তার মানে টেনশন কন্ট্রোল করতে হবে, তার এক্সারসাইজের ব্যাপারটা তাকে হেল্প করবে। এছাড়া আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আনন্দে থাকার মতো ব্যবস্থা করতে হবে। যেমন বেড়াতে গেলাম, কোনো একটা শখ থাকলো, অনেকে পেট পালে, মানে কিছু একটা, অনেকে বেড়ায়, এক একজনের কিন্তু এক একটা হবি থাকে, সেই হবিগুলো যাতে থাকে। আর যখন চিন্তাগুলো আসে, উনি বলেছে যে উনি অ্যাডভান্স চিন্তা করে। অ্যাডভান্স চিন্তা করলে যেটা করতে হয়, অ্যাডভান্স মানে অ্যাডভান্স নেগেটিভ, পজিটিভ কিন্তু আসে না। কেউ বলে না যে আমি লটারি পাবো, এটা পাবো, এরকম বলে, ভালো ভালো কথা নেগেটিভটা বেশি বলে। তা যখনই আমার মাথায় চিন্তা আসবে, আমি তখন নিজেকে প্রশ্ন করবো, চিন্তাটার পক্ষে কি প্রমাণ আছে? একটা চিন্তা আসলেই যে আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে এমন কোনো কথা নাই। হয়তো মনে হলো যে এটা হতে পারে, আচ্ছা এটা হতে পারে, এটা এই যে চিন্তাটা আসছে, এটা পক্ষে কি প্রমাণ আছে, কতবার হয়েছে, কতবার হয়নি। আমরা কিন্তু দেখবো বেশিরভাগই নেগেটিভ চিন্তা এবং যুক্তির বাইরে। মানে একটু কনফ্রন্ট করা নিজেকে, আমার মাথায় যদি না কোলায়, আমি একটা কাগজ নিয়ে বসবো, চিন্তাটা লিখবো, লিখে চিন্তার পক্ষে কি কি প্রমাণ, বিপক্ষে কি প্রমাণ। একটু বাচ্চাদের মতো লাগবে যে এটা আবার কি কথা, কিন্তু এটা করলে কিন্তু ভালো উপকার আছে। আমার মাথায় না কোলালে
আমার পার্টনার আছে, ওয়াইফ আছে, বা একটু অন্য কোনো ফ্রেন্ড যদি থাকে, ছেলেও কিন্তু বলছে 13 বছরের ছেলে, তাদেরকে জিজ্ঞাসা করে আমি বিপক্ষে প্রমাণটা দেখব, কারণ আমাদের পক্ষের প্রমাণই মাথায় বেশি আসে, মাথা নেগেটিভ হয়ে থাকে। এছাড়া আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে অনেকে কি করে এই টেনশনের কারণে বেশ কিছু অদ্ভুত কাজকর্ম করে, যেমন বাচ্চাদের হয়তো কোথাও মিশতে দিবে না, কোথাও যেতে দিবে না, বাধা দিবে, তাদের জীবন একেবারে, ওয়াইফকেও তাই, মানে আউট অফ ফিয়ার, আউট অফ লাভ, কিন্তু এটা কিন্তু ভালো কিছু হচ্ছে না, তাদের লাইফ লিমিটেড হয়ে যায়, সীমাবদ্ধ হয়ে যাচ্ছে জীবনটা। আমি নিজে অথবা আমার ফ্যামিলিকে আমি যাতে সেরকম কিছু না করি, এমনকি টেনশনের কারণে আমি কোথাও যাওয়ার থেকে বিরত না থাকি, নর্মাল যেভাবে চলে মানুষ ঠিক সেভাবে চলতে আমাকে শুরু করতে হবে। আমার হয়তো মনে হবে যে আমি বের হলেই, ধরো যাক আমি সত্যি বলি, একবার একটা লিফটে উঠতেছি, আমার মনে হলো হঠাৎ করে লিফট বন্ধ হয়ে যাবে, আমি তারপরে উঠলাম, ঘটনা চক্রে লিফটটা সত্যি বন্ধ হয়ে গেছে, 15-20 মিনিট বন্ধ ছিল, পরের দিন আবার উঠলাম, আমার তো লিফট তো আর বন্ধ হয় নাই, আর লিফট 15-20 মিনিট বন্ধ থাকলে কিছু হয় না, তার মানে আমার ভয়ের কারণে আমি যাতে কোনো কিছু অ্যাভয়েড না করি। আর বনের বাঘে খায় না, মনের বাঘে খায়, রাইট। এছাড়া আরেকটা জিনিস আছে মেডিটেশন। এখন তো নেটের যুগ, আমরা যদি মেডিটেশন লিখে সার্চ দিই, আমার পছন্দের মেডিটেশন আছে মাইন্ডফুলনেস মেডিটেশন, এটা দিয়ে সার্চ দিতে পারি, দিলে অনেকগুলো ছোট ছোট ভিডিও ক্লিপ আসে, সেগুলো ফলো করে যদি আমরা প্র্যাকটিস করি এটা কিন্তু টেনশন কমায়। বিশেষ করে মাইন্ডফুলনেস মেডিটেশন বলছে বর্তমান মুহূর্তের মধ্যে থাকো, বেশি ভবিষ্যৎ নিয়ে ভাবিও না, অতীত নিয়ে ভাবিও না, কারণ অতীত বদলানো যাবে না, আর ভবিষ্যৎ আমরা জানি না। এই মুহূর্তে কেমন আছি, আমি যদি সুখে থাকি সুখে থাকবো, দুঃখে থাকলে দুঃখে থাকবো, কিন্তু এখনকারটাই আমার নিব, কখনো অতীতেও যাব না, ভবিষ্যতেও যাব না। ওনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনার টেনশন কোন বিষয় হয়, উনি কিন্তু ম্যাক্সিমাম বলবে ভবিষ্যৎ বা অতীত। বর্তমান নিয়ে টেনশন কিন্তু খুবই, ভবিষ্যতের ভয় আর অতীতের বেদনা। তো তাহলে এটা যদি বন্ধ করে দেওয়া যায়, যে যখনই আমার মাথায় চিন্তা আসবে, ও এটা তো আমার ভবিষ্যতের চিন্তা, এটা তো এখনো হয়নি, আমি আবার বর্তমানে আসবো, হাতে যে কাজটা আছে সেই কাজটা মনোযোগ দিয়ে করবো। আমি হয়তো গোসল করছি, মনোযোগ দিয়ে গোসল করবো, গল্প করছি, মনোযোগ দিয়ে গল্প করবো, এটাই। এছাড়া রিল্যাক্সেশন বলে এক ধরনের এক্সারসাইজ আছে, আমরা যদি নেটে সার্চ দিই রিল্যাক্সেশন, শিথিলায়ন, এটার মধ্যে বেশ চমৎকার একটা কতগুলো ফিজিক্যাল এক্সারসাইজ আছে, যেটা করলে আমাদের মূলত আমাদের মাসলগুলো রিল্যাক্স হয়। দেখা গেছে যে মাসল রিল্যাক্স হলে আমাদের টেনশন চলে যায়, পেশিগুলো শিথিল হচ্ছে, দুশ্চিন্তা চলে যায়। টেনশন হলেই মাসল স্টিফ থাকে, যেই মাত্র আমরা মাসল রিল্যাক্স করব টেনশন চলে যাবে। পেশির ব্যায়াম ছাড়াও আমি যদি চোখ বন্ধ করে এইভাবে চুপ করে কিছুক্ষণ সুন্দর একটা কল্পনা করি, একটা নিউট্রাল কোনো একটা ন্যাচারাল ইমেজের কথা, তখন কিন্তু পেশি শিথিল হয়ে যায়। অথবা এতটা টাইম নাই আমার, হয়তো আমি যদি লম্বা করে শ্বাস নিই, এইভাবে শ্বাস নিয়ে পেটের মধ্যে শ্বাসটা কিছুক্ষণ 1-2-3 সেকেন্ড ধরে রেখে ধীরে ধীরে ছাড়ি, কোনো জবরদস্তির দরকার নাই। আমি আমাদের রোগীদেরকে বোঝানোর জন্য বলি যে গাছের পাতার মধ্যে অনেক সময় খুব শান্ত একটা বাতাস আসে, ধীরে ধীরে ঝিরিঝিরি করে মুভ করছে, সেরকমই ধীরে ধীরে, কোনো জবরদস্তি না, ধীরে ধীরে শ্বাস নিব, পেটে ধরে রাখবো, ধীরে ধীরে ছাড়বো। এরকম 5-7 বার 8 বার করলেই দেখা যাচ্ছে যে অনেকটা বডি রিল্যাক্স হয়ে যায়। আর এছাড়া ধর্মীয় ফেইথ একটা ব্যাপার আছে, হ্যাঁ, সেটাও কিন্তু খুবই জরুরি। যদি আমার এরকম হয় যে আমি চিন্তা করি যে সৃষ্টিকর্তার যেটা ইচ্ছা আমারও তাই ইচ্ছা, তাহলে ভালোতে আমার অবজেকশন নেই, খারাপে অবজেকশন নেই। এটাকে যদি আমি একটা মোটো হিসেবে নেই যে ঠিক আছে যাই ঘটতেছে আমি অবজারভার, আমি দেখি কি হয়, তাহলে কিন্তু আমার ভবিষ্যতের টেনশনগুলো অনেক কমে যাবে। হ্যাঁ, ঠিক। এবং আপনি যে ব্যায়ামগুলোর কথা বললেন, এগুলো কিন্তু ইন্টারনেটে এখন বাংলাতেও পাওয়া যায়, কাজেই চাইলে উনি তো বাংলাতেও শুনতে পারেন, ইংরেজিতেও পছন্দ মতো ক্লিপ তো বেছে নিতেই পারেন। এবং যতদিন যাচ্ছে আমরা কিন্তু নিজেরাও চেষ্টা করছি, হ্যাঁ, এটা আরো অ্যাভেলেবল হয়ে উঠবে। এবং আইবিএস এর কিন্তু একটা কথা বলাই হয় যে এই যে আমাদের খাদ্যনালী, পরিপাকতন্ত্র, এটাকে তো দ্বিতীয় ব্রেইন বলা হয়। যখনই আমি ভয় পাবো তখনই আমার পেটের ভেতরে প্রজাপতি ফরফর করে উঠতে থাকবে, বাটারফ্লাই স্টমাক হবে, আইবিএস, ঘন ঘন বাথরুম টয়লেটে যাওয়া। এবং এটা কিন্তু এত ক্লিয়ারলি হয়, এখানে কোনো ডাউট নাই। এবং জিনিসটা হচ্ছে যত সিরিয়াস হবে আমার আইবিএস হয়েছে, হায় হায়, তত আইবিএস বাড়বে। আর আমি যদি বলি ঠিক আছে আমার বাথরুম পেয়েছে, বাথরুমে যাই, অসুবিধা কি, তাহলে আইবিএস কিন্তু আস্তে আস্তে কমে যাবে। বুশরা, তুমি কিছু বলো? আমি একটুখানি অ্যাড করি, জহির ভাই খুব চমৎকার করে সবকিছু বলে দিয়েছে। তো আমি একটু বলতে চাই যে মানে আমাদের যে ফিলিংগুলো হচ্ছে, অনুভূতি যেগুলো হচ্ছে, এই অনুভূতিগুলোকে উনি কি বডিতে স্থান দেয় কিনা।
যেটা হচ্ছে আমরা বলি গ্রহণ করা। হ্যাঁ, যে আমার মধ্যে দুশ্চিন্তা হচ্ছে, ভয় হচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে হতাশ হচ্ছে আমি, হ্যাঁ, তো এই যে অস্থিরতাগুলো হচ্ছে, তো আমরা একটা সময় ভুলে যাই সেই জায়গাটা যে আমাদের নাক কান চোখ যেরকম বডিটা আমাদের একটা পার্ট, আমাদের ফিলিংগুলোও কিন্তু আমাদের পার্ট। তো আমরা এই যে জায়গাটা থেকে আমরা কি করি, বডি থেকে কিন্তু অনুভূতিগুলো সরিয়ে ফেলি। যখন আমার এই যে অনুভূতিগুলো আসছে, যে দুশ্চিন্তা, ভয়, আমরা এটাকে নেগেটিভ বলে আমরা কিন্তু দূরে সরাই দিচ্ছি যে এটা নেগেটিভ অনুভূতি। হ্যাঁ, এই অনুভূতিগুলো যে আমাদের সবগুলোই আসলে অনুভূতি পজিটিভই, একটা লেভেল পর্যন্ত আমাদের হচ্ছে পজিটিভ, তারপরে যেটা আমাকে অস্বস্তি দেয়। তো ভাইয়া যিনি বলেছেন যে ওনাকে কিন্তু এগুলো অস্বস্তি তৈরি করছে, তো আমি বলবো যে ওই অনুভূতিটা আমার শরীরের একটা অংশ, যেহেতু সেটাকে জহির ভাইয়া যেরকম বললেন যে এক্সারসাইজ, ওই যে ব্রিদিং এক্সারসাইজ করে যে কিভাবে ওই জায়গাটা আপনি চিন্তা করেন, ওই যে ফিলিংটা হচ্ছে আপনি একটুখানি খেয়াল করবেন যে মানে যদি করে যে শরীরে কোন জায়গায় হচ্ছে, ওই জায়গাটায় যদি আমরা একটু টাচ করতে পারি, হতে পারে বুকে হচ্ছে, আমরা টাচ করে বলতে পারি যে আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে থাকো, যে একটু কথা বলা যে হ্যাঁ শোনো তোমার কি হয়েছে। আমরা ঠিক ওইভাবে যেরকম আমরা আমার বাচ্চাটাকে আমি যেরকম শিখাই যে কোনো কিছু ভয় পেয়ে গেলে তখন কিন্তু বলি তাকে, ঠিক যেভাবে বলি আস্তে আস্তে করে বুঝায় বলতেছি যে আচ্ছা বাবা ওটা ওই জিনিস, তুমি এটাকে ভয় পাচ্ছ, তো তোমার কোনো ক্ষতি করবে না। এই কথাগুলো যদি আমার অনুভূতিগুলোকে বলতে পারি, তাহলে অনুভূতিটা কি করবে, আস্তে আস্তে কিন্তু অনুভূতিটা শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন কিন্তু এই যে প্রবলেমগুলো বললেন, ওই প্রবলেমগুলো অনেকটা কমে আসবে। তারপরে হচ্ছে হ্যাঁ, আমি আমার ভালো লাগা, তারপরে যে প্র্যাকটিসগুলো ওগুলো আমরা করতে পারি, সেটা করা যায়। আমার জাস্ট ওইটুকু অ্যাড করার ছিল আপু। হ্যাঁ, এবং তুমি কিন্তু খুব ঠিক করেই বলছো যে আমরা আসলে চিন্তা নিয়ে এত বেশি কগনিটিভ জায়গাটাকে এত বেশি শিক্ষা ব্যবস্থা এবং সব কিছুতে মানে প্রাধান্য দিতে থাকি যে অনুভূতিগুলোকে আমরা আসলে হারিয়েই ফেলি। এবং এই যে মৌলিক চারটা মাত্র অনুভূতি, রাগ, দুঃখ, ভয়, আনন্দ, এই চারটা অনুভূতিকে একসেপ্টও আমরা অনেক সময় করতে চাই। জায়গাটাতেই তো কষ্ট হচ্ছে ওনার, যে আমার কেন ভয় লাগছে, এর পেছনে কি আছে, কেন আমার এরকম ভয় লাগতেছে, ভয় তো আমি পাইতে পারি না, এটা হচ্ছে কথা। সেই জায়গা থেকে ভয়টা আরো বেড়ে যায়। একটা নতুন ফোন আসছে, আমরা সেখানে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমি আমার এক ছেলের ব্যাপারে কথা বলবো। আমার ছেলের বয়স 19+। ছেলের বয়স 19+। 19+, জি। আমার ছেলে অস্থির 4-5 বছর ধরেই যেটা ফলো করছে, শুনতে পাচ্ছি না, আরেকবার কি একটু বলবেন? ছেলে মানে অস্থির ছেলে, জি। 4-5 বছর ধরেই এই তার অবস্থা। আর তার কিছু সিমটম বলবো আমি। সে যে কোনো কাজ করে তার গুরুত্ব দেয় না। যেমন এক্সাম্পল স্বরূপ, সে ঘুম থেকে ওঠার পর সে ব্রাশ নেয় এবং পেস্ট নেয়, পেস্টের মুখ খুলে সে কোনোদিন পেস্টের মুখ লাগায় না। পানি খাইতে গেলে সে মুখ লাগায় না। সে ছিপি খোলা পানি খা, বোতলের ছিপি সে লাগায় না। এইগুলো তার এক ধরনের অবহেলা। এগুলো ফলো করতে অনেক বলার পরেও মানে ডেন কেয়ার বা গুরুত্ব দেয় না ম্যাম। এই জাতীয় প্রবলেম আর কি তার। মানে যে কোনো কাজই করে সে গুরুত্ব নেগেটিভটাকে চয়েস করে, বেশি নেগেটিভ থেকে সে ভালো পছন্দ করে। কিরকম একটু উদাহরণ দিয়ে বলা যায়? এই মানে আমি চলার পথে যদি বলি করে না, করতে চায় না। মানে তাই এটা গুরুত্বের অভাব। নেটওয়ার্কে বোধহয় একটু সমস্যা হচ্ছে, আপনি কি একটু খোলা জায়গায় যাবেন? কথাটা একটু কেটে কেটে আসছে। হ্যালো
হ্যালো, জি আপনার বোধহয় নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জি এখন শুনতে পাচ্ছি। তাই জি যেটা বলছিলাম, আমার এই প্রবলেমগুলো বুঝতে পারছেন, যে প্রবলেমগুলো বলছি আমি। হ্যাঁ সেটুকু শুনতে পেরেছি। তো মানে মূলত তার যে কোনো কাজ করে, মানে কাজ করে হুজুগের মতো করে ফেলে, কিন্তু গুরুত্ব নাই কোনো কাজ। ছেলে পড়াশোনা কেমন করছে? পড়াশোনা কেমন করছে? হ্যালো হ্যালো, জি বলেন। জি ছেলে পড়াশোনা কেমন করছে? বয়স 19, ও তো পড়ছে এখনো, ছাত্র। পড়াশোনা কেমন হচ্ছে? পড়াশোনা এখন যে পরিস্থিতি, তার পড়াশোনা এখন এই সেমিস্টার সিস্টেম করা, তো এই সেমিস্টার মানে ড্রপ আছে, এই কন্টিনিউ করি নাই, আবার এখন ড্রপ অবস্থায়। সেমিস্টার ড্রপ করেছে? হ্যাঁ ড্রপ করেছে। ওর কি কোনো মানে সেমিস্টার ড্রপ করেছে মানে ওর কি কোনো বছর বাদ হয়ে গেছে, ডিফল্টার ছিল? না না, এই এসএসসি পাস করার পরে তাকে ডিপ্লোমা লাইনে পড়াইছি, তো ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দিতে, থার্ড সেমিস্টারটা এটা আর্থিক প্রবলেমের জন্য আমি ড্রপিং দিচ্ছি। আচ্ছা, আর্থিক প্রবলেমের জন্য আপনি ড্রপিং দিয়েছেন। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, এই বাচ্চাটা কয় নাম্বার? এই ছেলেটা আমার বড় ছেলে, তারপর আছে আবার মেয়ে, তারপর আরেকটা ছেলে ছোট। আচ্ছা, আপনি চাকরি করেন নাকি পেশাগতভাবে অন্য কিছু? আমি বিজনেসের সাথে জড়িত। বুঝিনি। চাকরি করেন? চাকরি। জি, আপনার স্ত্রী? হাউসওয়াইফ। বাচ্চাটাকে কি ছোটবেলায় মারধর বা বকাঝকা করতেন? না, তেমন মারধর এইগুলো আচরণগতভাবে করি নাই, খুবই কম করছি। তবে বকাঝকা করছি কিছু এই ইয়ার সময়, আপনার যখন সে 6 থেকে 7 এর পরে, 8 পরে একটু। আচ্ছা, আপনার সাথে আপনার স্ত্রী কথা বলছেন? হ্যালো, জি ম্যাম। বাচ্চার মাও কি আপনার সাথে আছে? জি আছে। জি জি। উনি কিছু বলবেন? উনি কথা বলবে। উনি কিছু বলতে, জোর নেই, উনি যদি কিছু বলতে চান আর কি। ম্যাম। হ্যালো। না জি ম্যাম বলেন। ঠিক আছে, আমি একটু অতিথিদেরকে জিজ্ঞেস করি ওনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে ছেলে তো লেখাপড়া এখন বন্ধ আছে, তাই তো? এমনিতে তার কাজকর্ম কোথাও বিঘ্ন ঘটেছে? যতদিন পড়েছিল পড়ালেখা ঠিক ছিল, ফ্রেন্ডশিপ মেনটেন করতে পারে, সামাজিক লাইফ ঠিক আছে? ওর লেখাপড়া যতদিন চলছিল ততদিন কি ঠিক মতো পড়তেছিল সে? আমি আবার বলছি, লেখাপড়া যখন সে করছিল তখন কি ঠিক মতো পড়ছিল? এখন তো সেমিস্টার ড্রপ হয়েছে আর্থিক কারণে। যতদিন পড়ছিল তখন কি পড়ালেখায় মন ছিল, ঠিক মতো পড়ছিল? হ্যাঁ, এসএসসি পাস করতে তখন মনোযোগী এবং অমনোযোগী দুটার মধ্যে দিয়ে এসএসসি মোটামুটি চলছিল, তাই তো? নিজের যত্ন নেয়, মোটামুটি নিজেকে যত্ন নেয়, গোসল করে, খাওয়া দাওয়া ঠিক আছে। আবার অমনোযোগী হয়ে গেছে পড়াশোনা থেকে। আপনার ওই যে কাজকর্মে সে সিরিয়াস না, এছাড়া কি নিয়ে ভয় পেয়েছেন? কোনো কিছু গুরুতর কিছু আছে যেটা নিয়ে ভয় পেয়েছেন? ভয় পেয়েছি বলতে আসলে এখন এগুলি আসলে মানে সে কিছু বাজে ছেলেদের আড্ডায় পড়ে গেছে। এখন যেটা মানে ফিল করতেছি, এটা থেকে মানে তাকে মানে কথা বললে বুঝে কিন্তু লাইনে করতে পারছি না আর কি। মানে অসৎ সঙ্গে পড়ে গেছে। জি জি, অসৎ সঙ্গে পড়ে গেছে। এই যে অসৎ সঙ্গে পড়ে গেছে, এটা কি যে আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হওয়ার পর থেকে পড়েছে না আগে থেকেই ছিল?
বন্ধ হওয়ার পর থেকে না, আগে থেকে ছিল, বন্ধ হওয়ার পরে একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, অসৎসঙ্গে পড়েছে মানে কি, মানে মাদক বা এরকম কিছু মানে নিয়েছে কখনো? হ্যাঁ হ্যাঁ, এরকম আমি সিমটম আমি পাইছি। মানে আপনার কি মোটামুটি শিওর যে সে মাদক ব্যবহার করেছে ছেলে? হ্যাঁ হ্যাঁ। ওকে, আর কোনো প্রশ্ন? বুশরা? ঠিক আছে, আমরা আলোচনা করছি অতিথিদের সাথে, আপনি শুনেন। হ্যাঁ, জহির ভাই। প্রথমত যদি একটু অমনোযোগী থাকে, হ্যাঁ, এটা আমি এইভাবে দেখতে চাই যে ওর বয়সটা তো কিশোর বয়স, এই বয়সে কিন্তু অনেক সিরিয়াস এবং গোছানো বাচ্চাই বরং কম পাওয়া যাবে। তো হতেই পারে সে কোনো কারণে একটু অমনোযোগী আছে, পানি খেয়ে বোতল ছিপি লাগাতে ভুলে গেল, ঠিক আছে, টুথপেস্টের মুখটাও লাগাতে ভুলে গেল। এটা বিরক্ত না হয়ে আমি বলবো হালকা করে বলা, এমনকি একটু সাপোর্টই দেওয়া। এরকম আনমাইন্ডফুল বাচ্চা পরে কিন্তু অনেক ভালোভাবে গ্রো করেছে, এরকম আমার নমুনা জানা আছে। আমি নিজে আসলে যথেষ্টরও বেশি আনমাইন্ডফুল ছিলাম, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা গুরুতর বলছিল যে অসৎ সঙ্গে পড়া, সেক্ষেত্রে আমার মনে হয় লেখাপড়া যে অফ হয়ে আছে এটা কিন্তু একটা গুরুতর হয়ে যাচ্ছে। লেখাপড়াটা শুরু হলে তার একটা লাইফের রুটিন হয়, একটা ড্রিম হয়, সে একটা ডিপ্লোমা করছে, সেটা শেষ হয়ে হয়তো জবে ঢুকবে, তখন কিন্তু লাইফটা সঠিক ট্র্যাকে ফিরবে, জীবনের একটা লক্ষ্য স্থির হবে। না হলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, করার কিছু নাই। সকালবেলা ও হয়তো লম্বা সময় ঘুমাবে, সারা রাত মোবাইল টিপবে, কারণটা হচ্ছে তার লাইফে তো অন্য কিছু দরকার পড়ছে না এই মুহূর্তে। গার্জিয়ান বলতে পারে তোমার বই আছে, বই পড়ো, বই থাকলেও আমার যখন ক্লাস নাই, বই পড়াটা খুবই দুরূহ, পরীক্ষার প্রেশার নাই, কেন পড়তে বসতে? যেই কারণে লেখাপড়াটা আমার মনে হয় সামহাও স্টার্ট করে দিতে হবে এবং সেখানে তাকে উৎসাহিত করতে হবে যাতে সে লেখাপড়ার দিকে যায়। এখন মাদকের যে সম্ভাবনা বা অসৎসঙ্গ, কীরকম অসৎসঙ্গ? যদি এমন হয় যারা যাচ্ছে, যাদের সাথে ঘুরছে, তারা অনেকেই মাদক ব্যবহার করে বা ছেলেও মনে হচ্ছে কখনো কখনো মাদক ব্যবহার করেছে, তাহলে রিয়েলি সাবধান হওয়ার দরকার। আমি বলবো সেই ক্ষেত্রে ওকে রাজি করিয়ে ওকে কোনো কাউন্সিলিং এ নিয়ে যাওয়া উচিত, এটা এক নাম্বার। আর ওর মাদক ব্যবহার যদি থেকে থাকে, অকেশনালি ইয়ং পিপল অনেক সময় একটু গাঁজা টাজা খেলো, স্টিল দেন কতটুকু কি অবস্থা চেক করা দরকার। যদি একটু মাত্রার বেশি মনে হয় বা অকেশনালি হলেও, কেউ কখনো বলে না যে আমি রেগুলার, আমরা যাদের জিজ্ঞাসা করি সবাই বলে অকেশনাল, কিন্তু আসলে হয়তো সেটা গুরুতর। তেমনটা হলে আমরা ইউরিন টেস্ট করলেও কিন্তু গাঁজার পরিমাণ বা অন্যান্য নেশার পরিমাণ জানতে পারি, ডক্টরকে বললে ডক্টর লিখে দিবে, টেস্ট করা যাবে। এবং যদি মাদক থাকে তখন তাকে চিকিৎসা করতে হবে। প্রথম কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন, মানে হচ্ছে রোগীকে কোনো একটা হাসপাতালে ভর্তি করে দিতে হবে। কোন হাসপাতাল? মাদকাসক্তি নিরাময় হাসপাতাল। যেমন আমাদের সরকারি তেজগাঁ বেগুনবাড়িতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে, সরকারের অনেকগুলো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, আমরা বলি ড্রাগ ট্রিটমেন্ট সেন্টার, সোজা কথা গভর্নমেন্টের, সেটা কিন্তু বিভিন্ন বিভাগের শহরে আছে। এছাড়া আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আলাদা ডিপার্টমেন্ট আছে, মাদকাসক্তি বিষয়ক ডিপার্টমেন্ট, সেখানে ভর্তি রেখে রোগী চিকিৎসা দেয়। তো এই সমস্ত জায়গায় চিকিৎসা করলে 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ হলে ভালো, অ্যাটলিস্ট আটকানো থাকবে, সে আর নেশা পাবে না, রেস্ট্রিক্টেড থাকবে, তারপর বের হয়ে তখন নেশামুক্ত থাকবে। কিন্তু গার্জিয়ান মনে করে কি আমি 1 মাস বাচ্চাকে রাখছি, সে মাদক নেই, ভালো হয়ে গেল। আমরা এই যে ডিটক্সিফিকেশন বা মাদকের চিকিৎসা, যেটা প্রাথমিকভাবে মানুষ যেটা করে, ডিটক্সিফিকেশন, আটকে রাখা, আমরা এটাকে বলি প্রি ট্রিটমেন্ট বা প্রাক চিকিৎসা। চিকিৎসা শুরুই হয় নাই, প্রস্তুতি। এরপরে বের করার পরে তাকে কাউন্সেলিং এ রেগুলার আনতে হয়, ডক্টরের তত্ত্বাবধানে রাখতে হয়, তারপর তারা গ্রুপ থেরাপিতে অ্যাটেন্ড করে। এমনকি যারা সাবেক মাদক ব্যবহারকারী তাদের জন্য আলাদা সেলফ হেল্প গ্রুপ, মানে যারা এখন মাদক নেয় না তারা একসাথে বসে কথা বলে, সাপোর্ট গ্রুপ। এরকম 2 রকম সাপোর্ট গ্রুপ আছে, একটা নার্কোটিক অ্যানোনিমাস গ্রুপ, আরেকটা হচ্ছে অ্যালকোহলিক অ্যানোনিমাস গ্রুপ। নার্কোটিক অ্যানোনিমাস গ্রুপকে এনএ বলে, অ্যালকোহলিক অ্যানোনিমাসকে এএ বলে। নেটে সার্চ দিলে ঢাকার মধ্যে বা বড় বড় বিভাগীয় শহরে কোথায় আছে সেটা পাওয়া যাবে। কাজে সেই জিনিসগুলো কিন্তু তখন করা দরকার। অনেকে যারা গুরুতর মাদকের সমস্যা যদি থাকে, ডিটক্সিফিকেশনের পর আমি বলবো তাদেরকে রিহ্যাবিলিটেশনে রাখা উচিত, আরও 3 মাস অ্যাটলিস্ট। তারপরে বের হওয়ার পরে আমরা কি করব, কাউন্সেলিং সহ নার্কোটিক অ্যানোনিমাস, অ্যালকোহলিক অ্যানোনিমাস, এই সমস্ত সাপোর্ট গ্রুপের সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট সব মিলে থাকবে। লেখাপড়ায় ব্যাক করবে, যেহেতু মানে স্টাডি করার বয়স চলছে এই বাচ্চাটার এখন,
এবং রেগুলার মনিটরিং। এখন অনেকে বলে যে মাদক কতদিন চিকিৎসা লাগবে, যে মাদকে আসক্ত আমরা তাকে বলি যে ফুল লাইফ চিকিৎসা লাগবে। হ্যাঁ, কারণ রিল্যাপসের রেট তো এনি টাইম। আবার মানে এই দেশে হয় কি, সব দেশে সারা পৃথিবীতে এখন মাদক এত অ্যাভেলেবল হয়েছে যে আপনি 2-3 গলি সরে গেলেই আপনি পাবেন, এমন কোনো কথা নাই, বাসায় দিয়ে যাবে পর্যন্ত। সেটাই, যে কারণে এটা কিন্তু এতটা হাতছানি। আর মাদকের আনন্দটা এরকম যে অতিরিক্ত কেমিক্যালি ইনডিউসড, ব্রেনের মধ্যে আনন্দ তৈরি করে, রিয়েল আনন্দই, কিন্তু আমি আসলে আনন্দের কিছুই ঘটে নাই। আমি ওই মাদক ব্যবহার করলে প্রচণ্ড একটা প্লেজার আসে। এখন নর্মাল প্লেজার তখন একদম পানসে হয়ে যায়, তখন এটা তারা মন ভরে না। আর যারা মাদক খায় সেই ফ্রেন্ডটা প্রায় দাওয়াত দেয় যে চলে আয়, ফ্রি দিয়ে দিব, মানে একবার চলে আসলে, একবার নিলে তখন তারা একটা গ্রুপ, তারা একে অপরকে খাওয়ায় এবং নানা অপকর্মে লিপ্ত হয়, কারণ টাকা পাবে কোথায়। কাজে এই চিকিৎসাটা দরকার। এই বাচ্চাটার ক্ষেত্রে কতটুকু গুরুতর আমি জানি না, যদি গুরুতর হয় অবশ্যই তার ফুল চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে এবং এটা একটা লম্বা প্রসেস। এবং আমি বলবো যে শিওর না হয়ে না বলাই ভালো। অনেক সময় হয় কি, বাচ্চা একটু ডিসওবিডিয়েন্ট বলে দিল মাদক খায়, সেটাও কিন্তু আনফেয়ার। মোটামুটি শিওর হতে হবে। মাদক বোঝার অনেক উপায় আছে, লাইফের রুটিন যাবে এলোমেলো হয়ে। তারপর মনে করেন যে যারা স্পেসিফিক টাইপের মাদকের উপর নির্ভর করে কীরকম হবে, যারা ইনজেকশন দিয়ে নেশা করে তাদের হাতের মধ্যে ইনজেকশনের মার্ক থাকবে, দাগ দেখা, এবং সেই দাগগুলো অনেক সময় ইনফেকশন হয়ে যায়, তখন ঘাড় মতো হয়, পরিষ্কার দেখা যায়। এবং বাসায় সিরিঞ্জ থাকতে পারে। যারা মনে করেন যে ধোঁয়া আকারে টানে, তাদের কিন্তু ওই যে সিগারেটের রাংতা কাগজ অথবা ফয়েল পেপার, যেটা এখন তো চাইনিজের মানে বিভিন্ন খাবার গরম রাখার জন্য ব্যবহার করে, সেগুলো, তারপরে মোমবাতি, তারপরে লাইটার, এই টাইপের জিনিসগুলো। একটু রুমটাও খুলে মানে খুঁজে দেখা দরকার, একটু সিক্রেসির ব্যাপার আছে। ড্রয়ারে ট্যাবলেট থাকতে পারে, মাদক থাকতে পারে, একটু খুঁজে দেখার যেটা ব্যাপার বলেছেন। একটা হচ্ছে আমার ব্যক্তি স্বাতন্ত্র্য, আর একটা হচ্ছে আমার ক্ষতি নিরোধ করা। যখন আমি নিজের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছি, তখন কিন্তু গার্ডিয়ান মানে কি, গার্ডিয়ান মানে যে আমাকে গ্রো করতে হেল্প করে। আমি এরকম আমার মানে অনেকে বোঝানোর জন্য বলেছি, একটা চারা গাছ, তার চারপাশে বাঁশে একটা ফেন্স দিয়ে দেয় গোল করে, একটা বেড়া দিয়ে দিল। উদ্দেশ্য হচ্ছে যে ছাগলে না খায়, গরুতে না খায়, পাতা ছিঁড়ে না নিয়ে নেয় কেউ। গাছটা বড় হয়ে গেলে আর ফেন্স লাগে না। এই ছোট অবস্থায় গার্ডিয়ান হচ্ছে এই জিনিস। এখন তাকে গ্রো করতে হেল্প করতে হবে। ওইরকম ক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্র্য, ওর রুমে কেউ ঢুকবে না, ওর জিনিস চেক করবে না, এটা আসলে কাজ করবে না। এবং অনেক সময় মাদকের রোগীকে যদি আমরা জিজ্ঞাসা করি তুমি কি চিকিৎসা নিবে, প্রমাণিত হলেও নিবে না, অনেক সময় জোর করে চিকিৎসা দিতে হয়। জোর করে। একটা ইন্টারেস্টিং একটা গবেষণা আমার মনে পড়ছে যে যেই রোগীকে জোরপূর্বক চিকিৎসা নেওয়া হয়েছে, যে রোগীকে সম্মতির ভিত্তিতে নেওয়া হয়েছে, আউটকাম রেজাল্ট কিন্তু দুটোর কোনোটাই খারাপ না। জোরপূর্বক চিকিৎসা নিলে যে আউটকাম খারাপ তা কিন্তু না। কাজেই চিকিৎসার আওতায় আনতে হবে। হ্যাঁ, এবং মাদক দীর্ঘ সময় ব্যবহার করলে তো মানে মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের দিকে চলে যাবে, ক্যাপাসিটি নষ্ট হয়ে যাবে। কাজে তাকে জোর করে চিকিৎসা করতেই হতে পারে। যেমন উত্তেজক নেশা যেটা কোকেইন, তাদের ফাংশনাল এমআরআই করা হয়েছে মস্তিষ্কের, এবং দেখা গেছে তাদের মস্তিষ্কের এই এমআরআই রিপোর্টে স্থায়ী চেঞ্জ আসছে। হ্যাঁ, কাজে এটা কিন্তু মানে সিরিয়াস জিনিস, এটা কিন্তু হালকা কিছু না। হালকা কিছু না। বুশরা? হ্যাঁ, একটুখানি অ্যাড করি। আমার কাছে একটুখানি মনে হয়েছে যে আমাদের আজকে টপিকটার সাথে অনেকটা একটুখানি আমি একটুখানি মিল পাচ্ছি। ওই জায়গাটায় যে আমরা কি আমার আসলে বাচ্চাকে মানুষ করার সময় আমার আসলে প্রক্রিয়াটা কি ছিল। আমরা তো সাধারণত মনে করি যে আমরা শিখাবো, না হলে একটা শৃঙ্খলার মধ্যে আনবো আর ভালোবাসবো। তো এই দুইটার মধ্যে রেখে আমাদের অভিভাবকদের আসলে ইচ্ছা থাকে তিনটা জিনিসই তাদেরকে দেওয়া। তো এই যে ভালোবাসা দিতে যে সোহাগ করা তারই সাজে, নাকি শাসন করা তারই সাজে সোহাগ করে, তো ওইভাবে ভালোবাসাটাকে আমি শেখাচ্ছি। আমি কি বেশি নিয়মের মধ্যে রেখেছিলাম, যেটার কারণে সে অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায়, যে ঢাকনাটা খুলতে যে রেখে দিচ্ছে, দেখছে না। হ্যাঁ, ওই জায়গাগুলোতে আসলে আমি কিভাবে আসলে আমি আমার বাচ্চাটাকে কিভাবে নির্দেশনা দিয়েছি একটু যদি খেয়াল করা যেত, ওইটা আমার কাছে ওইটা মনে হলো। আর ভাইয়া তো বলেছেনই। আর আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই শিওর না হয়ে বাচ্চাকে কখনোই আমি আমার সন্তানকে বলবো না যে তুমি এটা করেছো। হ্যাঁ, করেছো, তাহলে ওইটাতে কিন্তু তারা না করলে ওই জায়গাটা একটা ধাক্কা খায় যে বাবা মা আমাকে বিশ্বাস করলো না, এত বড় একটা কথা বলে দিল। আরেকটা বিষয় আছে যে হ্যাঁ, যে জোর করে যখন নেওয়া হয় তখন আমাদের কিন্তু বাবা মা হিসেবে খারাপ লাগে
এবং ওই যে প্রসেসগুলো যখন শুনে তখন মনে হয় এতদিন কিভাবে না দেখে থাকবো। তো ওই জায়গাটাও আমি বলতে চাই জহির ভাইয়ের সাথে যে ওইখানে ভালোবাসা না, ওই ওই আমি যদি ওই ওই ভালোবাসা দেখাই ওটা আসলে ভালোবাসা না। তো নিজেকে ওই জায়গাটা ধরে রাখা যে হ্যাঁ আমি সত্যিই যদি ভালোবাসি তাহলে আমাকে এই এই যে একটা পথ চলাটা হবে তার সাথে এই পথ চলাটা যেন মানে ওর জন্য ভালো হয়, স্বাস্থ্যকর হয়, সেই জায়গাটা আর কি খেয়াল রাখা। একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছি যে বাবা বারবার দোষ ধরছেন, টুথপেস্টের মুখ খুলে ফেলছে, পানির ঢাকনা খুলে ফেলছে, বাবা প্রশংসা করেন কতবার সেটা জিজ্ঞেস করা হয়নি আমাদের। আর আরেকটা ফোন চলে এসছে। হ্যাঁ বুশরা বলো, তুমি শেষ সংক্ষিপ্ত করে শেষ করো। ফোনে এই যে আমি চিন্তা করছি যে ঠিক মতো হচ্ছে না, ঠিক মতো হচ্ছে না, এই চিন্তাটা আসলে কার? আমার কি? হ্যাঁ আমার না। হ্যাঁ সেই জায়গাটা একটু ফোকাস দিলে ভালো হয় আর কি। হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ফোন চলে এসছে। হ্যালো। হ্যালো, জি ম্যাম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আমি মোহাম্মদ ইব্রাহিম বলছিলাম চাঁদপুর থেকে। জি নাম বলতে হবে না, বলেন। কথাটা হচ্ছে কি ম্যাডাম, আমি বিবাহ করছি 2009 সালে। জি 2009 সালে বিবাহ করার পরে আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে। আমার ছেলে মেয়ের বয়স আপনার 8-এ পড়ে, ছেলেটাও 1-এ পড়ে। এখন পড়ার পরে আমি মনে করেন স্ত্রী আমার পাশে ঘুমায় না, তো আমি না ঘুমানে আমার মনে করেন আমি খুব গরিব মানুষ আর কি, আমি একা একা ঘুমাইছি 5-6 বছর। তো পরে আমি ওই যে এপিটা 1 আছে না ঘুমের ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট থেকে আমি রাত্রে শুই থাকি। কিন্তু আমার স্ত্রী যত বলি এত আসে না, কিন্তু আমার সেক্স পাওয়ার অনেক বেশি। আমার মনে করেন যে আমি আর কোনো অপচয় করি না, আমার যেটুকু টাকার দরকার এতটুকু আমার স্ত্রী আমার দুঃখ বুঝে না। এখন হচ্ছে যে মনে করেন রাত্রে খুব ঘুম নিন্দা নাই, ট্যাবলেট খাই ঘুম যায় আর কি। আর যদি ট্যাবলেট খাই আমি ভালো থাকি, যদি ট্যাবলেট না খাই তাহলে আমি অসুস্থ হয়ে যাই। ওরা আমি ধানমন্ডি হসপিটালে মেডিনোভাতে একটা ডাক্তার দেখাইছিলাম, প্রাক্তন চেয়ারম্যান, প্রায় 15-20 হাজার টাকা খরচ করে। দেখানোর পরে উনি বলছে তোমার এই ওষুধ সেবন করতে হবে। আচ্ছা এমন আর কি। এরপরে দ্বিতীয় হচ্ছে মনে করেন কিভাবে জীবন যাপন চলছে। আর একটা টেনশন হলো আমার ভাইয়েরা আছে ঢাকা শহর বড় বড় ব্যবসা করে, এরা অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আমি কোনোদিন আমার ভাইয়ের কাছে বলি নে ভাই আমি কিভাবে আছি না আছি, ওরা কোনোদিন আমাকে জিজ্ঞাসাবাদও করে না। আচ্ছা আমার শ্বশুর বাড়ির সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই বিবাহ করে। আচ্ছা মনে করেন এমন একটা টেনশনে আমি আছি, রাত্রে কোন আমার ঘুম নেই, দিনে একটা কাজ করি একটা কোম্পানিতে, কোন রকম জীবন যাপন করি, এদিকে তাকাই কোনো খারাপ কাজে যাই না, কোনো নেশাগ্রস্ত যায়, খালি নেশার ভিতরে করে রিবোটিলে 1 খাই ওই ডাক্তারের কথা। আচ্ছা ওষুধের নাম না বলি আমরা। জি এখন মনে করেন এই টেনশন গুলো নিয়ে আমি রাত্রে শুইলে ওষুধ খেয়ে শুইলে আমি ঘুম থেকে 9টা বা 8টা বাজে উঠি। এখন ম্যাম আমার করণীয় কি মনে করেন? এখন আমার স্ত্রী তো আমার কথা শুনতে পাচ্ছে না, আর আমার যদি মনে করেন আমার ভাই মতো আমার টাকা পয়সা থাকতে পেলে আমি আর একটা বিবাহ করতাম। কথাটা বুঝতে পারছেন? একা একা আমি শুই থাকি কিন্তু আমার দিনকাল ভালো যাচ্ছে। স্ত্রীর সাথেও বিরোধিতার জায়গা তৈরি হয়েছে, ভাই বোনদের সাথেও দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছে। জি ভাইয়েরা আমার টাকা দিয়ে মানুষ হয়েছে বুঝছেন। আপনার বয়স কত? আমার বয়স আপনার 35। 35। আচ্ছা আপনার স্ত্রীর বয়স কত? আমার স্ত্রীর বয়স 40 হবে। জি 40। 40। আপনার বয়স 35। 35। আচ্ছা স্ত্রীর সাথে কি কোনো ঝগড়া বা কিছু বিরোধ হয়েছিল? না কোনো বিরোধ নেই, একটু মোটা স্বাস্থ্যবান তো, এক্সারসাইজ পাওয়ার বলতে কিছু নাই। তারপরে আমি তারে কুমিল্লা টাওয়ার হসপিটালে বড় বড় গাইনি ডাক্তার দেখাচ্ছি বুঝতে পারছেন। সে কিন্তু মনে করেন যে দেখানোর পর সে মনে করেন ডাক্তার ওষুধ কিছু বলতে ঠিক হবে ঠিক হবে।
এখন মনে করেন বলতেছে কোনো এক্সপার্ট বলতে না, যদি বলবি তুই আমার পাশে ঘুমাইলে আমার টেনশন কিছুই থাকবে না, তুই আমার আজকে আমার টাকা দিই 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক, দেশের ভিতরে শহরের ভিতরে অনেক জায়গা টাকা কিনে, আর আমি একটা ছোটখাটো চাকরি করি, আমি দুঃখে সুখে থাকি, আমি কারোর সাথে আলোচনা করি না, আমার নিজেরটা আমি নিজে রাখি, আর 5 নামাজ চলেছে যদি আল্লাহর দরবারে আল্লাহ আমার কপালে তুমি কি রাখছো। এই আজকে 6-7 বছর আমি ঘুমের ট্যাবলেট খাই, রাত্রে শুয়ে থাকি। বুঝতে পারছি। এই জন্য তো আমার এই বাংলা ভিশন চ্যানেলটা, কিন্তু আমি সবসময় চ্যানেলটারে ভালোবাসি, এটার অনুষ্ঠান হইলে আমি দেখি, এবং 7:30 10:30 এই দুইটা সংবাদ আমি খবর দেখি। জি, বাংলা আপনার প্রশ্নটা কি আজকে আমাদের অতিথিদের কাছে? প্রশ্নটা হচ্ছে ম্যাডাম, আমি তো বললাম যে আমার স্ত্রী মনে করেন আমার কোনো কথাবার্তা শুনে না, আমার মনে করেন অনেক সেক্স পাওয়ার, এগুলা সে মিট করতে পারে না, কথাটা বুঝতে পারছেন? এই এক টেনশন। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আমরা আলোচনায় যাই, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই। জরুরি কোনো প্রশ্ন কি আছে? একটা সিম্পল প্রশ্ন, সেটা হচ্ছে স্ত্রী যে আলাদা ঘুমায়, এটা কারণ কি? এক লাইন। উনি আর ফোনে নাই, ফোনটা ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, কে শুরু করবে বলো। বলেছেন যে দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের জায়গাটা ভাই বোনদের সাথে এবং হচ্ছে স্ত্রীর সাথে, তো এবং এই যে ওনাদের বয়সেরও একটা তারতম্য দেখতে পাচ্ছি। আমার কাছে জিজ্ঞেস করার সুযোগ পেলাম না যে আসলে মানে এটা ওনাদের পছন্দের বিয়ে ছিল কি না, কিভাবে হয়েছিল, আমি বিয়েটাকে কিভাবে দেখছি, ওনার স্ত্রীও বিয়েটাকে কিভাবে দেখছে, ওই জায়গাটা একটা আমার মানে জানার বিষয় ছিল যে, এবং যে পছন্দের মিল অমিলের একটা কথা এসছে, তো মানে কি ধরনের বিষয়বস্তু থাকে যেটা আমি পছন্দ করছি না বা উনি পছন্দ করছেন না, ওই জায়গাটা আর কি মানে দেখলে আমার মনে হয় ভালো, আর একটু জানা গেলে ভালো হতো হয়তো বা। তো আমি একদমই সময় যেহেতু খুবই কম, তো আমি বলতে চাই যে যেহেতু একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন, আমার মনে হয় প্রফেশনাল হেল্প নিলে ভালো হয়। নিজেরা একটু খোলামেলা আলাপ করলেন এবং যেটা তুমি বললে কাউন্সেলিং এ, হ্যাঁ কাউন্সেলিং আসতে ভালো হয়। এখানে আসলে হয় কি যে প্রত্যেকেই আমার মনে হয় বেশ অভিমান আছে। হ্যাঁ, হাজবেন্ড অভিমান যে হয়তো পছন্দ করে বিয়ে করছে, মনে হচ্ছে কেন যেন সেই ওয়াইফ এখন তার সাথে ঘুমাচ্ছে না, এক রুমে থাকতেছে না, এটা একটা অভিমান, একটা রিজেক্টেড ফিল করা। ওয়াইফ হয়তো বড় ধরনের অভিমান নিয়ে আছে, সে কেন আলাদা ঘুমাচ্ছে তার তো একটা অভিমানেরই ব্যাপার মনে হচ্ছে। তারা যদি একসাথে বসে যে কার কি অভিমান, কেন অভিমান, কি করা যেতে পারে, মাথা ঠান্ডা রেখে একটা ভালো টকিং করা, সমাধান না হলেও টকিং হতে পারে। টকিংটা সবকিছু শুরু, আমরা যে কথা বলি, হ্যাঁ ডায়ালগটা তো, আলোচনাটা তো শুরু হতে পারে, বোঝার চেষ্টা করি যে কি করা যায়, এবং একটা কিছু চট করে উত্তর দেওয়ার দরকার নেই। আমি বলবো যে শুনি, চুপ করে থাকি, ভাবি, বলি যে আমি এখন ভাবছি, আমি বলবো না, পরের দিন না হলে বললাম। আর এছাড়া প্রফেশনাল সাপোর্ট তো নেওয়াই যায়। যেমন আমি একটু বলতে পারি, ঢাকা ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে একটা প্রজেক্ট আছে, এটাকে বলা হয় এনপিইউ, ডক্টর নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। এই প্রজেক্টের আওতায় কাপল কাউন্সেলিং আছে, সেটা কিন্তু খুবই লো প্রাইসে, প্রাইস তো একটা আছেই কিন্তু ন্যূনতম, একদম ন্যূনতম। সেখানে কিন্তু ইচ্ছা করলে তারা যেতে পারে, তারা দুইজনই যেতে পারে এবং সেই কাপল কাউন্সেলিং নিতে পারে। তখন কি হয়, অনেক সময় প্রফেশনালরা এমন অনেক কিছু বোঝে যেটা আমরা পার্সোনালি বুঝি না, কারণ আমরা যখন কথা বলতে যাই উত্তেজিত হয়ে গেলাম, আপসেট হয়ে গেলাম, কথা আগালো না। কাজেই প্রফেশনাল সাপোর্ট নেওয়ার জন্য আমি বলবো যে এছাড়াও আরো অনেক জায়গা আছে, এমন না যে এনপিইউতে একমাত্র আছে, এবং আমরা যেতেই পারি। হ্যাঁ, যেতেই পারি। এবং অভিমানের জায়গাটা এরকম হলে 8 বছর একটা বাচ্চা, 8 বছর আর 1 বছর, এই যে ক্লাস 8-এ পড়ে, 1-এ পড়ে, এবং ভদ্রলোকের ভাইদের সাথেও যেহেতু একটা দ্বন্দ্বের জায়গা আছে, স্ত্রীর সাথেও, কাজে ওনার বোধহয় একটু নিজের দিকেও নিজের চোখে আয়নাটা ধরা যে কোথায় সমস্যা হচ্ছে, কোন জায়গাটায় আমার অভিমান হচ্ছে, রাগ হচ্ছে। এবং উনি কিন্তু আরেকটা কথা বলেছে যে একটা মেডিসিন খাচ্ছে ডক্টরের পরামর্শ মোতাবেক,
এটাও আমি একটু প্রশ্ন করতে চাই যে ডক্টর পরামর্শ মানে কি? আমি কিন্তু এরকম ক্লায়েন্ট দেখেছি, এরকম মানুষ দেখেছি যে সে হয়তো 8 বছর আগে ডক্টরকে একবার দেখিয়েছে, ওই প্রেসক্রিপশন চলছে তো চলছে, হ্যাঁ প্রেসক্রিপশনের কোনায় উই পোকা খেয়ে গেছে, কিন্তু প্রেসক্রিপশন চলছে। তো এখন ওটা হয় কি যে কিছু কিছু মেডিসিন আছে আপনি যদি দীর্ঘদিন খান তখন মেডিসিন ইটসেলফ আপনাকে অ্যাডিক্টেড করে ফেলবে, তখন ওটা ছাড়া আপনার চলবে না। কাজে আমি বলবো যে যে ডক্টরই দিয়েছেন তার কাছে আবার যাওয়া এবং এটা চেক করা যে ওটা ঠিক আছে কিনা এখনো। সেটাই, ধন্যবাদ। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বুশরা, তুমি কিছু বলতে পারোনি আজকের টপিকটা নিয়ে? যদি টপিকটা নিয়ে অল্প একটা কথাই বলি, সেটা হচ্ছে আমরা বাবা মা অভিভাবক যারা আছেন বলবো যে শাসন আর নির্যাতনের পার্থক্যটা একটু বোঝা। শাসন করতে মানা নাই, হ্যাঁ, কিন্তু এটা যেন ভাষাটা আমার সুন্দর থাকে, এবং আমার যে ভয়েসে বলছি আমার ভয়েসটা যেন সফট থাকে। আমি আসলে কি চাচ্ছি আমার সন্তানের কাছ থেকে, এটাই তো চাওয়া থাকে আমাদের। তো যে চাওয়াটা আমি সুন্দর করে চাইতে পারি তাহলে কিন্তু তার সন্তানের সাথে আমার সম্পর্ক ভালো থাকে। আর আমার ভালোবাসায় যদি চাই তাহলে আমার চেহারাটা যেন ওই নির্যাতনের চেহারায় না যায়। আমি তো সন্তানের কাছ থেকে ভালোবাসা কামনা করছি এবং আমিও ভালোবাসতে চাচ্ছি, সেই জায়গাটা আমি এটাই বলতে চাই যে ভালোবাসা যেন ভালোবাসার ভাষায় হয়। শাসন হোক আর হচ্ছে আমি কিছু করাতে চাই, কিছু ডিরেকশন দিতে চাই, কিছু নিয়মকানুন শিখাতে চাই, সব কিছু যেন এই ভাষায় হয়। ওরা শুনবে না তা না, আমাদের কাছে অনেক বাচ্চারা আসে যে এই কথাটা আর একটু সুন্দর করে বললে কি হতো, যে এবং অভিভাবকরাও যেরকম বলে যে হচ্ছে কি বলে যে আপনার কথা শোনে আমাদের কথা শোনে না। এটাই। দুজনকেই ধন্যবাদ আজকের আলোচনার জন্য। একটা জিনিস বলা জরুরি, সেটা হচ্ছে বাংলাদেশের শিশু আইন 2013 সালে বলা হয়েছে যে শারীরিক এবং মানসিকভাবে যদি নির্যাতন চালানো হয় সেটা দণ্ডনীয় অপরাধ, এবং এই ধারা অনুযায়ী বলা হচ্ছে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণকে অনধিক 5 বছরের কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডই দেওয়া হয়। এটা জরুরি। আজকের মতন শেষ। আগামী পর্বে আমাদের আলোচনার বিষয় হবে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণগুলো কি কি এবং কি ধরনের চিকিৎসা তার জন্য প্রয়োজন। ভালো থাকেন সেই পর্যন্ত। শুভরাত্রি।